আমি ঘরে ঢুকতেই দেখি আমার ছেলে কাজল আমার জন্য অপেক্ষা করছে। ওর চোখে এক ধরনের অদ্ভুত আবেগ। কি ব্যাপার কাজল? অনেক রাত হয়ে গেছে, এখনো ঘুমাসনি কেন? আমি ওর পাশে বসে জিজ্ঞাসা করলাম। কাজল আমার দিকে তাকাল। মা, আজ তোমাকে একটা কথা বলতে চাই। আর লুকাতে পারছি না গি। আমি হাসলাম। কি কথা রে? বল। কাজল গভীর শ্বাস নিয়ে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি হেসে উঠলাম। কি যে তুই বলিস? মা, ছেলে কি কখনো বিয়ে করে? কিন্তু কাজলের মুখের দিকে তাকিয়ে আমি বুঝলাম ও ঠাট্টা করছে না। আমি গম্ভীর হয়ে গেলাম। কাজল, এসব কি বলছিস তুই? তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। কাজল আমার হাত ধরে নিল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। বাবার মৃত্যুর পর তুমি একা। আমিও একা। আমরা দুজন ছাড়া আর কে আছে আমাদের? আমি তোমাকে সুখী করতে চাই মা, আমি তোমাকে আমার স্ত্রী করতে চাই। আমি হাত ছাড়িয়ে নিলাম, উঠে দাঁড়ালাম। কাজল, তুই পাগল হয়ে গেছিস। এসব কি বলছিস? আমি তোর মা। এটা কত বড় পাপ। কাজল উঠে আমার কাছে এলো। মা, আমরা বাংলাদেশ ছেড়ে যাব। আমরা অন্য দেশে চলে যাব। সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি পিছিয়ে গেলাম। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো ঘরের মধ্যে। আমি তাকিয়ে রইলাম আমার ছেলের দিকে, যাকে আমি গর্ভে ধারণ করেছিলাম, জন্ম দিয়েছিলাম, লালনপালন করেছিলাম। আমার বয়স এখন 40, কাজলের বয়স 22। কাজলের বাবা মারা গেছে মাত্র 1 বছর আগে। তারপর থেকে আমরা দুজন একসাথে আছি। আর এখন কাজল আমাকে বিয়ে করতে চায়। মা, বলো তুমি আমাকে বিয়ে করবে? আমি সামনে তাকাতে পারছিলাম না। আমার সারা শরীর কাঁপছিল। কাজল, তুই কি মদ খেয়েছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? এসব কি বলছিস? কাজল আমার কাঁধে হাত রাখল। আমি চমকে উঠলাম। মা, আমার কথা শোনো, সে বলল, সেই ডায়েরি। আমি সব পড়েছি। আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম। কোন ডায়েরি? বাবার আলমারির পেছনে লুকানো ছিল। সেই লাল বাঁধানো বইটা, কাজল বলল। আমি সব জানি মা। আমি তোমার সত্যিকারের ছেলে নই গি। সেই মুহূর্তে আমার মনে হলো আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। আমি কয়েক পা পিছিয়ে গেলাম, দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম। কি? কিভাবে? সেই ডায়েরি। বাবা সব লিখে গেছেন, কাজল বলল। আমি দত্তক। আমি তোমাদের রক্তের সন্তান নই গি। আমার চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। কাজল। মা, তুমি আমাকে ভালোবাসো? কাজল জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। তুই আমার ছেলে গি। আমি কি সত্যিই তোমার ছেলে? রক্তের সম্পর্কে আমরা কেউ কারো কিছু না গি। এই সত্য আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল। আমি বিবাহের পর বছর 10 সন্তান ধারণ করতে পারিনি। তারপর আমরা কাজলকে দত্তক নিয়েছিলাম, তখন সে মাত্র 2 বছরের শিশু। কিন্তু আমরা কখনো তাকে বলিনি। আমরা চেয়েছিলাম সে নিজেকে আমাদের রক্তের সন্তান মনে করুক। মা, তুমি আমাকে ভালোবাসো? কাজল আবার জিজ্ঞেস করল। আমি কান্নায় ভেঙে পড়লাম। কাজল, আমি তোকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু তুই আমার ছেলে। তোর মা হিসেবে আমি তোকে ভালোবাসি গি। কিন্তু আমি তোমার আসল ছেলে নই, তাই না? কাজল বলল, তার চোখেও জল। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি মা গি। আমি কাজলের 2 হাত ধরে নিলাম। শোন, এটা খুব জটিল। হ্যাঁ, তুই আমার রক্তের সম্পর্কে ছেলে নোস। কিন্তু আমি তোকে জন্ম দেইনি বলে কি তুই আমার ছেলে নোস? আমি তোকে তুলে ধরেছি, দুধ খাইয়েছি, তোর অসুখে রাত জেগেছি, তোকে স্কুলে পাঠিয়েছি। আমি তোর মা, কাজল। রক্তের সম্পর্ক না থাকলেও আমার বুকের ভিতর তোর জন্য যে ভালোবাসা আছে, সেটা একজন মায়ের ভালোবাসা। কাজল চুপ করে আমার কথা শুনছিল। ওর চোখে এখন বিভ্রান্তি। তাহলে আমি কে? আমার আসল মা বাবা কারা? আমি ওকে জড়িয়ে ধরলাম। তুই আমাদের ছেলে। তোর আসল মা একটি অল্পবয়সী মেয়ে ছিল, বিয়ের আগেই তোকে জন্ম দিয়েছিল আর তারপর পালিয়ে গিয়েছিল। তোর দাদিনানি তোকে একটি এতিমখানা রেখে দিয়েছিল। আমরা সেখান থেকেই তোকে নিয়ে এসেছিলাম গে। কাজল আমার থেকে সরে গেল। সে জানালার কাছে গিয়ে দাঁড়াল, বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তাহলে আমার আসল বাবা মা এখন কোথায়?
আমি আস্তে করে বললাম, আমরা জানি না। তোকে নেওয়ার সময় এতিমখানার লোকেরা বলেছিল যে তোর মা অন্য একটি দেশে চলে গেছে গি। কাজল এবার ঘুরে দাঁড়াল। আমি খুঁজে বের করব তাদের। আমি আমার আসল বাবা-মাকে খুঁজে বের করব। আমি হতবাক হয়ে গেলাম। কাজল, তুই কি বলছিস? আমি জানতে চাই আমি কে, আমি কোথা থেকে এসেছি। কাজল বলল, তার চোখে এক ধরনের দৃঢ়তা। আমি আমার আসল শেখকে খুঁজে বের করব। আমি আবারও কাঁদতে শুরু করলাম। কাজল, আমরাই তোর আসল বাবা-মা। আমরাই তোকে লালন পালন করেছি। আমরাই তোর পরিবার। কাজল আমার কাছে এলো, আমার হাত ধরল। মা, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। আমি শুধু জানতে চাই আমার জীবনের সেই অংশটা, যেটা আমার থেকে লুকিয়ে রাখা হয়েছে। আমার অধিকার আছে জানার। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। সারা রাত জেগে ভেবেছি, আমার ছেলে, যাকে আমি এতদিন আমারই রক্তের সন্তান হিসেবে বড় করেছি, সে আজ জেনে গেছে তার আসল পরিচয়। সে এখন তার আসল বাবা-মাকে খুঁজতে চায়। পরদিন সকালে আমি কাজলকে একটি ফাইল দিলাম। এটা তোর ফাইল। এতিমখানা থেকে আমরা যা পেয়েছিলাম, এর বেশি আমরা কিছু জানি না গি। কাজল ফাইলটা খুলে দেখতে লাগল। মা, এটা কি আমার জন্ম সার্টিফিকেট? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, এতে তোর আসল মায়ের নাম আছে, কিন্তু বাবার নাম নেই গি। কাজল জন্ম সার্টিফিকেটটা দেখল। লুনা রহমান। এই নামের মেয়েটাই আমার জন্ম দিয়েছিল? হ্যাঁ, আমি বললাম। আমরা শুধু এটুকুই জানি গি। কাজল চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, মা, আমি এই লুনা রহমানকে খুঁজব। আমি জানতে চাই সে কে, কেন সে আমাকে ছেড়ে চলে গেল। আমি কাজলের হাত ধরলাম। আমি তোকে সাহায্য করব, কাজল। আমরা একসাথে খুঁজব। কাজল আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি, কাজল। তুই আমার ছেলে, সবসময় থাকবি। সেদিন থেকে আমাদের যাত্রা শুরু হল। আমরা লুনা রহমানকে খুঁজতে শুরু করলাম। কাজল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবখানে খুঁজল। আমি আমার পুরনো কন্ট্যাক্টদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না। 1 মাস পর কাজল একটি ফেসবুক পোস্ট দিল। পোস্টে সে লিখল, আমি কাজল। আমি খুঁজছি আমার আসল মা লুনা রহমানকে। আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে। আমি শুধু জানতে চাই আমার আসল পরিচয়। যদি কেউ তাকে চেনেন অথবা তার সম্পর্কে কিছু জানেন, অনুগ্রহ করে আমাকে মেসেজ করুন। পোস্টটি শেয়ার হতে হতে ছড়িয়ে পড়ল। হাজার হাজার লোক পোস্টটি শেয়ার করল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তারপর একদিন রাতে কাজলের ফোনে একটি মেসেজ এলো। আমি লুনা রহমানকে চিনি। সে এখন অস্ট্রেলিয়ায় থাকে। আমি তোমাকে তার ইমেইল আইডি দিতে পারি। কাজল উত্তেজিত হয়ে আমাকে মেসেজটা দেখাল। মা, দেখো, কেউ একজন লুনা রহমানকে চেনে। আমি সতর্ক হয়ে বললাম, কাজল, সাবধানে। এটা হতে পারে কোনো প্রতারক। কাজল মাথা নাড়ল। না মা, আমি মেসেজ পাঠানো লোকটির প্রোফাইল দেখেছি। সে একজন নারী, নাম নিশা আক্তার। লুনার বন্ধু বলে মনে হচ্ছে। আমি তার সাথে কথা বলবো। কাজল নিশা আক্তারের সাথে মেসেঞ্জারে কথা বলল। নিশা বলল যে সে ও লুনা একসাথে স্কুলে পড়ত। লুনা 10ম শ্রেণীতে পড়ার সময় গর্ভবতী হয়ে পড়ে। তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। সে একটি বাচ্চা জন্ম দেয়, কিন্তু পরিবারের চাপে বাচ্চাটিকে এতিমখানা রেখে আসতে বাধ্য হয়। তারপর সে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যায়। লুনা এখন কি করে? কাজল জিজ্ঞেস করল। সে অস্ট্রেলিয়ায় একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করে, নিশা উত্তর দিল। সে বিয়ে করেছে, তার 2টি সন্তান আছে। আপনি কি আমাকে তার ইমেইল অথবা ফোন নম্বর দিতে পারেন? কাজল জিজ্ঞেস করল। আমি তার ইমেইল দিচ্ছি, নিশা বলল। কিন্তু আমি তাকে আগে জানাবো যে তুমি তার সাথে যোগাযোগ করতে চাও। কয়েকদিন পর নিশা কাজলকে লুনার ইমেইল আইডি দিল। কাজল একটি লম্বা ইমেইল লিখল লুনাকে। সে লিখল কিভাবে সে জানতে পেরেছে যে সে দত্তক, কিভাবে সে লুনাকে খুঁজছে, আর কেন সে তার সাথে যোগাযোগ করতে চায়। 2 দিন পর লুনার উত্তর এলো। প্রিয় কাজল, তোমার ইমেইল পেয়ে আমি অবাক হয়ে গেছি। আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে খুঁজবে। হ্যাঁ, আমি তোমার জন্মদাত্রী মা। আমি তোমাকে জন্ম দিয়েছিলাম যখন আমার বয়স মাত্র 15 বছর। আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি তোমাকে একটি এতিমখানা রেখে আসতে বাধ্য হয়েছিলাম।
আমি জানি এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার কাছে কোনো বিকল্প ছিল না। আমি তোমাকে ছেড়ে আসার পর আমার মামা আমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসেন। এখানে আমি আমার পড়াশোনা শেষ করি, নার্সিং পড়ি। এখন আমি একটি হাসপাতালে কাজ করি। আমি বিয়ে করেছি, আমার 2টি সন্তান আছে। কাজল, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা। আমি জানি তুমি হয়তো আমাকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাকে এটা জানাতে চাই যে আমি প্রতিদিন তোমার কথা ভেবেছি। আমি প্রতিদিন আশা করেছি যে তুমি ভালো আছো, সুখে আছো। আমি তোমার সাথে দেখা করতে চাই, কাজল। আমি তোমাকে আমার জীবনের গল্প বলতে চাই, তোমার বাবার কথা বলতে চাই। আমি তোমাকে জানাতে চাই কেন আমি সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি তুমি আমার সাথে দেখা করতে চাও, আমি বাংলাদেশে আসতে পারি। অথবা যদি তুমি চাও, তুমি অস্ট্রেলিয়ায় আসতে পারো। ভালোবাসা রইল, লুনা ঘি। কাজল ইমেইলটা বারবার পড়ল। তারপর সে আমাকে ডাকল, মা দেখো, লুনা আমাকে ইমেইল করেছে গি। আমি ইমেইলটা পড়লাম। আমার চোখে জল এসে গেল। কাজল, তুই কি করবি এখন? কাজল ভাবতে লাগল। আমি তার সাথে দেখা করতে চাই, মা। আমি জানতে চাই আমার আসল গল্প। আমি কাজলের হাত ধরলাম। আমি তোর সিদ্ধান্তকে সম্মান করি, কাজল। তুই যা চাস তাই করতে পারিস। কাজল লুনাকে আবার ইমেইল করল। সে লিখল যে সে অস্ট্রেলিয়ায় যেতে চায়। লুনা আনন্দিত হয়ে উত্তর দিল। তারা ভিসা প্রসেস শুরু করল। 3 মাস পর কাজল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিল। আমি তাকে এয়ারপোর্টে বিদায় দিলাম। সাবধানে থাকিস, কাজল। আমাকে প্রতিদিন ফোন করিস। কাজল আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি চিন্তা করো না। আমি ঠিক আছি। আমি 2 সপ্তাহ পরেই ফিরে আসব। আমি কাজলকে বিদায় দিলাম, কিন্তু আমার মনে ভয় ছিল। যদি লুনা কাজলকে নিজের কাছে রাখতে চায়? যদি কাজল আর ফিরে না আসে? 2 দিন পর কাজল অস্ট্রেলিয়া পৌঁছাল। সে আমাকে ফোন করল, মা, আমি ঠিক আছি। লুনা আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে। আমি এখন তার বাসায় আছি। কেমন লাগছে? আমি জিজ্ঞেস করলাম। অদ্ভুত, কাজল বলল। আমি আমার আসল মাকে দেখেছি। সে দেখতে অনেকটা আমার মতোই গি। পরের কয়েকদিন কাজল প্রতিদিন আমাকে ফোন করত। সে আমাকে বলত লুনার সাথে তার কথোপকথনের কথা, কিভাবে লুনা তাকে তার গল্প বলেছে, কিভাবে সে কাজলের বাবার কথা বলেছে, একজন ছেলে যার সাথে তার স্কুলে প্রেম হয়েছিল, যে তাকে ছেড়ে চলে গিয়েছিল যখন সে জানতে পেরেছিল যে লুনা গর্ভবতী। লুনা তোকে কিছু বলেছে? আমি জিজ্ঞেস করলাম একদিন। সে কি তোকে ওখানে থাকতে বলেছে? কাজল হেসে উঠল। না মা, সে জানে আমি তোমার কাছে ফিরে যাব। সে শুধু আমাকে চিনতে চায়, আমার সাথে একটা সম্পর্ক গড়তে চায়। 2 সপ্তাহ পর কাজল ফিরে এলো বাংলাদেশে। আমি তাকে এয়ারপোর্টে নিতে গেলাম। যখন আমি তাকে দেখলাম, আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। কাজল, তুই ফিরে এসেছিস। কাজল আমাকে জড়িয়ে ধরল। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। বাড়িতে ফেরার পথে আমরা একটি প্রাচীন বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। ওটা বহুদিন ধরে খালি পড়ে আছে, আমাদের এলাকার সবাই বলে ভুতুড়ে বাড়ি। মা, একটা কথা বলতে ভুলে গেছি, কাজল বলল। লুনা আমাকে একটা জিনিস দিয়েছে। একটা হীরের হার। সে বলেছে এটা নাকি তার নানির ছিল, যা তার মা তাকে দিয়েছিল। সে তোকে হারটা দিয়েছে? আমি জিজ্ঞেস করলাম, অবাক হয়ে। হ্যাঁ, সে বলেছে এটা আমার উত্তরাধিকার, কাজল বলল। সে চেয়েছে আমি এটা রাখি। হঠাৎ করে আমাদের গাড়ি একটা ঝাঁকুনি খেল। এক মুহূর্ত পরেই গাড়ি থেমে গেল, ঠিক সেই ভুতুড়ে বাড়ির সামনে। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। ড্রাইভার নেমে গাড়ি চেক করল। ম্যাডাম, গাড়ির একটা টায়ার পাংচার হয়ে গেছে। ঠিক করতে সময় লাগবে। আপনারা যদি চান আমি অন্য গাড়ি ডেকে দিই। আমি ঘড়ি দেখলাম। রাত প্রায় 1টা। কতক্ষণ লাগবে? কমপক্ষে আধা ঘন্টা, ম্যাডাম। কাজল আমার দিকে তাকাল। চলো মা, আমরা ওই বাড়িটার সামনে বসি। এই রাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঠিক নয়। আমি ভুতুড়ে বাড়ির দিকে তাকালাম। বাড়িটা অন্ধকারে ডুবে আছে, কেবল চাঁদের আলো পড়েছে এর ভাঙা জানালাগুলো। আমার গা শিউরে উঠল। কাজল, তুই কি নিশ্চিত? কি হয়েছে মা? তুমি ভয় পাচ্ছ? কাজল হাসল। চলো না, একটু পুরনো বাড়িটা দেখে আসি। আমরা ড্রাইভারকে গাড়ি ঠিক করতে বলে ভুতুড়ে বাড়ির দিকে এগোলাম। বাড়ির গেটটা খোলা ছিল, আমরা ভিতরে ঢুকলাম।
সামনে বিশাল একটা বাগান, সব জঙ্গলে ভরে গেছে। বাড়িটা বিশাল, পুরনো কলোনিয়াল স্টাইলে বানানো। এটা কার বাড়ি ছিল? কাজল জিজ্ঞেস করল। একসময় রায় পরিবারের ছিল, আমি বললাম। তারা বহু বছর আগে এই দেশ ছেড়ে চলে গেছে। বাড়িটা খালি পড়ে আছে তারপর থেকেই। আমরা বাড়ির সিঁড়িতে বসলাম। হঠাৎ কাজল জিজ্ঞেস করল, মা, তুমি জানো লুনার পুরো নাম কি? তোর জন্ম সার্টিফিকেটে শুধু লুনা রহমান লেখা ছিল। আমি বললাম। না, তার নাম লুনা রায় রহমান। কাজল বলল। রায় তার মায়ের পদবি। আমি অবাক হয়ে কাজলের দিকে তাকালাম। কি বললি? রায়? হ্যাঁ, কেন? কি হয়েছে? কাজল জিজ্ঞেস করল। আমি ওই বাড়ির দিকে তাকালাম। এই বাড়ি ছিল রায় পরিবারের। তাদের মেয়ে মিনা রায় বিয়ে করেছিলেন আজহার রহমান নামে এক ব্যবসায়ীকে। তারা দুজনই মারা গেছেন, কিন্তু আমি শুনেছি তাদের একটি মেয়ে ছিল। তুমি বলতে চাচ্ছ? কাজল বলতে শুরু করল। হ্যাঁ, সম্ভবত লুনা এই বাড়িরই মেয়ে। আমি বললাম। এটাই তার ঠাকুরদাদার বাড়ি। আমরা দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। হঠাৎ একটা আওয়াজ শুনলাম, যেন কেউ হাঁটছে বাড়ির ভেতরে। কে ওখানে? কাজল চিৎকার করে জিজ্ঞেস করল। কোনো উত্তর এলো না। কিন্তু আমরা আবার সেই আওয়াজ শুনলাম, এবার আরও পরিষ্কার। কাজল, চল আমরা এখান থেকে যাই। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। না মা, চলো দেখি কে আছে ভেতরে, কাজল বলল। সে টর্চ জ্বালালো তার ফোনে। কাজল, না। আমি তাকে থামাতে চেষ্টা করলাম, কিন্তু সে ইতিমধ্যেই বাড়ির দরজার দিকে এগিয়ে গেছে। আমি নিজের ভয় কাটিয়ে উঠে কাজলের পিছনে গেলাম। বাড়ির দরজা ধাক্কা দিতেই খুলে গেল। আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে অন্ধকার, শুধু কাজলের ফোনের টর্চের আলো। আমরা একটা বিশাল হোলঘরে ঢুকলাম। দেয়ালে টাঙানো ছবি, সবকিছু ধুলো ঢাকা। হঠাৎ আমরা আবার শব্দ শুনলাম, এবার উপর থেকে আসছে। কে ওখানে? কাজল আবার জিজ্ঞেস করল। এবার একটি নারীকণ্ঠ শোনা গেল, কাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। কে? আমি জিজ্ঞেস করলাম। একটি মহিলা সিঁড়ি দিয়ে নেমে এলেন। তিনি একটি টর্চ জ্বালিয়েছিলেন। আলো তার মুখে পড়তেই আমি চিনতে পারলাম, লুনা? হ্যাঁ, আমি লুনা, মহিলাটি বললেন। আমি জানতাম তোমরা আসবে এখানে। তুমি কিভাবে এখানে? কাজল জিজ্ঞেস করল বিস্ময়ে। আমি তোমার সাথেই বাংলাদেশে এসেছি, লুনা বলল। আমি চেয়েছিলাম আমার পুরনো বাড়ি দেখতে। আমি ভেবেছিলাম কাল সকালে আসব, কিন্তু আজই চলে এসেছি। কিন্তু তুমি কিভাবে জানলে আমরা এখানে আসব? আমি জিজ্ঞেস করলাম। লুনা হাসল। আমি জানিনি। এটা শুধু কাকতালীয়। আমি উপরে ছিলাম আমার পুরনো ঘরে, যখন শুনলাম কেউ বাইরে কথা বলছে। আমরা তিনজন সেখানে দাঁড়িয়েছিলাম বিস্ময়ে। এই অদ্ভুত কাকতাল, যে লুনা বাংলাদেশে ফিরে এসেছে, যে সে আমাদের আগে এই বাড়িতে এসেছে, আর আজ রাতে আমাদের গাড়ি ঠিক এই বাড়ির সামনে খারাপ হয়ে গেছে। চলো ভেতরে বসি, লুনা বলল। আমি নিজের সাথে কিছু খাবার এনেছি। আমরা লুনার পিছনে উপরে গেলাম। সে আমাদের একটি ঘরে নিয়ে গেল। ঘরটি পরিষ্কার ছিল, সেখানে একটি মোমবাতি জ্বলছিল। তুমি এখানে থাকছ? কাজল জিজ্ঞেস করল। না, আমি একটি হোটেলে উঠেছি, লুনা বলল। আমি শুধু আজ রাতে এখানে এসেছি। এটা আমার ঠাকুরদাদার বাড়ি। আমি এখানে বড় হয়েছি। আমার বাবা মা যখন মারা যান, আমার নানানানি আমাকে নিয়ে যান তাদের বাসায়। কিন্তু এই বাড়ি এখনও আমাদের। লুনা আমার দিকে তাকাল। আপনি কাজলের মা, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি নীলা। আপনি কাজলকে অনেক ভালো করে লালন পালন করেছেন, লুনা বলল। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কিছু বলতে পারলাম না। আমার চোখে জল আসছিল। মা, ঠিক আছে। কাজল আমার পাশে এসে হাত ধরল। আমি তোমাকে একটা কথা বলতে চাই, কাজল, লুনা বলল। আমি তোমাকে যে হারটা দিয়েছি, সেটা শুধু আমার নানির নয়, সেটা এই পরিবারের একটি ঐতিহাসিক গহনা। এই হারটা আমার ঠাকুরদাদা নিজে বানিয়েছিলেন তার স্ত্রীর জন্য। এই হারটা। কাজল তার ব্যাগ থেকে হারটা বের করল। হ্যাঁ, লুনা মাথা নাড়ল। এই হারের মধ্যে একটা রহস্য আছে। কি রহস্য? আমি জিজ্ঞেস করলাম। লুনা একটা গভীর শ্বাস নিল। আমার ঠাকুরদাদা ছিলেন একজন বিখ্যাত জহুরি। তিনি অনেক মূল্যবান গহনা বানিয়েছিলেন। তিনি যখন মারা যান, তিনি তার সম্পত্তি তার দুই ছেলের মধ্যে ভাগ করে দেন, আমার দাদা এবং তার ভাই, আমার চাচা। কিন্তু কিছু গহনা তিনি লুকিয়ে রাখেন তার স্ত্রী, আমার ঠাকুমার কাছে।
তিনি বলে যান যে এই গহনাগুলো শুধু তার কন্যা বংশধরদের দেওয়া হবে। এই হারটাও সেগুলোর মধ্যে একটা? কাজল জিজ্ঞেস করল। হ্যাঁ, লুনা মাথা নাড়ল। আমার ঠাকুমা এটা আমার মাকে দেন, আমার মা আমাকে। আর এখন আমি তোমাকে দিয়েছি গু। কিন্তু আমি তো ছেলে, কাজল বলল। তুমি বললে শুধু কন্যা বংশধরদের দেওয়া হবে গু। লুনা একটু থামল। হ্যাঁ, কিন্তু তুমি আমার সন্তান। আমি চেয়েছি তুমি এটা রাখো গু। হঠাৎ লুনা দেয়ালের একটা জায়গায় হাত রাখল। এখানে, সে বলল। এখানে একটা গোপন জায়গা আছে গি। সে দেয়ালের একটা অংশ ঠেলল, আর দেয়ালটা খুলে গেল। ভেতরে একটা ছোট্ট ঘর, সেখানে একটা সিন্দুক। আমার ঠাকুরদাদা এখানে তার মূল্যবান জিনিসপত্র রাখতেন, লুনা বলল। এই সিন্দুকটা খোলার চাবি ছিল আমার ঠাকুমার কাছে। তিনি সেটা আমার মাকে দেন, আমার মা আমাকে গিউ। তোমার কাছে সেই চাবি আছে? কাজল জিজ্ঞেস করল। লুনা হারটার দিকে তাকাল। হারটার মধ্যেই চাবি লুকানো আছে গি। কাজল হারটা নিয়ে পরীক্ষা করতে লাগল। তারপর সে হারের একটা আংটা খুলে ফেলল, আর ভেতর থেকে একটা ছোট্ট চাবি বের করল। এই চাবিটা? কাজল বলল উত্তেজিত হয়ে। লুনা মাথা নাড়ল। হ্যাঁ, এই চাবি দিয়ে সিন্দুকটা খোলা যাবে গু। কাজল চাবিটা সিন্দুকে ঢোকালো, ঘোরাল। সিন্দুকটা খুলে গেল। ভেতরে অনেকগুলো গহনার বাক্স। এসব তোমাদের, লুনা, আমি বললাম। তোমার পরিবারের সম্পত্তি গু। লুনা একটা বাক্স খুলল। ভেতরে একটা সোনার হার, হিরে বসানো। এটা আমার ঠাকুমার ছিল, সে বলল। তারপর আরেকটা বাক্স খুলল, এটা আমার মায়ের বিয়ের গহনা গু। এভাবে সে আরও কয়েকটি বাক্স খুলল। সবগুলোতেই অসাধারণ সব গহনা। তোমরা আমার সাথে থাকবে? লুনা জিজ্ঞেস করল। আমি এই বাড়িটা আবার ঠিক করতে চাই। আমি চাই কাজল জানুক তার আসল পরিবারের ইতিহাস। আমি চাই সে জানুক তার ঠাকুরদাদার কথা, যিনি এত বিখ্যাত ছিলেন। আমি কাজলের দিকে তাকালাম। তুই কি চাস, কাজল? কাজল একটু ভাবল। আমি চাই আমরা দুটো পরিবারই রাখি, মা। তুমি আমার মা, চিরকাল থাকবে। কিন্তু লুনাও আমার জন্মদাত্রী মা। আমি চাই আমরা সবাই একসাথে থাকি, একটা বড় পরিবার হিসেবে গু। লুনা আমার দিকে তাকাল। আপনি কি বলেন, নীলা? আমি একটু ভাবলাম। এই মহিলা, যে আমার ছেলের জন্ম দিয়েছে, এখন ফিরে এসেছে। কিন্তু সে তো কাজলকে নিয়ে যেতে চাইছে না। সে চায় আমরা সবাই একসাথে থাকি। আমি রাজি, আমি বললাম। আমরা একসাথে থাকব। লুনা হাসল। ধন্যবাদ, নীলা। আমি জানি এটা আপনার জন্য কতটা কঠিন। কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো কাজলকে আপনার থেকে দূরে নিয়ে যাব না। আপনিই তার মা, চিরকাল গু। হঠাৎ আমরা বাইরে থেকে একটা আওয়াজ শুনলাম। ম্যাডাম, আপনারা কোথায়? ড্রাইভার ডাকছে, আমি বললাম। গাড়ি ঠিক হয়ে গেছে গু। আমরা তিনজন নিচে নেমে গেলাম। ড্রাইভার অবাক হয়ে গেল লুনাকে দেখে। ইনি কে, ম্যাডাম? ইনি লুনা, আমি বললাম। আমাদের পরিবারের একজন। ড্রাইভার মাথা নাড়ল। গাড়ি ঠিক হয়ে গেছে, ম্যাডাম। আমরা এখন যেতে পারি। লুনা, তুমি আমাদের সাথে চলো, আমি বললাম। আজ রাতে আমাদের বাসায় থাকো। কাল আমরা আবার এখানে আসব। লুনা মাথা নাড়ল। ঠিক আছে, আমি যাব। আমরা তিনজন গাড়িতে উঠলাম। গাড়ি ছাড়ার আগে আমি একবার পিছন ফিরে তাকালাম সেই প্রাচীন বাড়ির দিকে। আজ রাতে আমাদের জীবন একেবারে বদলে গেছে। আমার ছেলে তার আসল মাকে খুঁজে পেয়েছে, একটি লুকানো ধন আবিষ্কার করেছে, এবং একটি নতুন পরিবার পেয়েছে। কাজল আমার হাত ধরে নিল। মা, সবকিছু ঠিক আছে। আমি এখনও তোমার ছেলে গু। আমি হাসলাম, কিন্তু আমার চোখে জল ছিল। আমি জানি, কাজল। আমি জানি গু। গাড়ি ছেড়ে দিল, আর আমরা তিনজন একসাথে বাড়ির দিকে রওনা দিলাম, একটি নতুন জীবনের শুরু করতে।